কেমন আছেন সবাই? শুনতে পাচ্ছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। অনেকদিন পরে আপনাদের সাথে কথা হচ্ছে, প্রায় 1 বছরের মতো হয়ে গেল না? জি স্যার। কতজন এসেছে? প্রায় 42 আর কি। মোটামুটি কতজন প্রেজেন্ট থাকে এই ক্লাসগুলোতে? অন্য কোর্সের যে রিভিউ ক্লাসগুলো হয়েছে সেগুলোতে এরকমই না? তাহলে 50 জন। 42 চলে আসছে, আমরা মনে হয় শুরু করে দিতে পারি আর কি। প্রশ্ন অ্যান্সার করতে হবে কয়টা থেকে কয়টা? 8টা থেকে 5টা। 8টা থেকে 5টা, রাইট। আমরা যেসব টপিক গুলো পড়েছিলাম, স্ক্রিনটাকে দেখতে পাচ্ছেন আপনারা? হ্যাঁ স্যার, দেখতে পাচ্ছি। এখানে এই টপিক গুলো আমরা পড়েছিলাম। এর বাইরেও কিছু আমরা অন ক্যাম্পাস ক্লাসে কিছু ব্যাপারে আলাপ করেছিলাম, যেমন পিকচার ডিসক্রিপশন, এগুলো, তারপরে আইস ব্রেকিং সহ আর বিভিন্ন ব্যাপারে। কিন্তু আমাদের মোটামুটি এই যে এখানে যে টপিক গুলো আছে, এই টপিক গুলো থেকেই প্রশ্ন থাকবে। খুব খেয়াল করে আজকে ক্লাসটা করবেন এবং একটু নোট নিতে হবে কোন টপিক থেকে কেমন ধরনের প্রশ্ন আসতে পারে। এটা যেমন আমরা ফার্স্ট যে টপিকটা এখানে গ্রামার থেকে ক্লাসে আমরা তেমন কিছু আলাপ করিনি, জাস্ট বলেছিলাম যে গ্রামার খুবই ফান্ডামেন্টাল এবং বেসিক একটা ব্যাপার। এটা আপনারা এইচএসসি পর্যন্ত, ইন্টারমিডিয়েট পর্যন্ত যা পড়ে আসছেন ওটার ভিতর থেকেই আপনারা অ্যান্সার করতে পারবেন বা পারবেন আর কি। এখানে ওই নতুন করে গ্রামার পড়িয়ে শিখিয়ে কতটুকু ওইটা সাকসেসফুল ইফেক্টিভলি করা যাবে সেটা নিয়ে আসলে সবারই ডাউট আছে। এই কারণে এই গ্রামারটা আপনারা যা পড়ে আসছেন সেটা রিভিউ করবেন। এবং কি কি আইটেম থাকবে আমি ওটা বলে দিচ্ছি। এই আইটেমের ভিতরে থাকতে পারে, যেমন অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, তারপরে সেন্টেন্স মেকিং। লিখতেছেন সবাই? জি স্যার। হ্যাঁ স্যার, লিখতেছি। স্যার অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশনটা তো স্যার অনেক বড়, এটা কি শিখবো বুঝতে পারতেছি না। বড় মানে কেমন বড়? বড় মানে স্যার অনেক করা হচ্ছে মুখস্থ করতে হয় এটা। অনেকগুলো এখন তো পড়েই আসছে, সেটা অনেকদিন আগে থেকে পড়ে আসতেছে। এটার জন্য কোনো সাজেশন না যে আমি 20টা দিয়ে দেবো ওটার ভিতর থেকে আসবে, তা আসবে না। এখন আপনাদের যার কাছে যে বইটা আছে সেই বই থেকে যে রেগুলার টাইপের প্রিপজিশন গুলো আছে সেগুলোই পড়বেন। যার কাছে যে বই আছে ওখান থেকে কমন পাবেন এটা, এবং এগুলো অত কঠিন কিছু আসবে না। তো এটা নিয়ে চিন্তা করার মতো আমার মনে হয় না কিছু আছে আর কি, যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন অনেক বড় কি ছোট এটা। যেমন আমি যদি বলা হয় যে আই এম প্রাউড অফ মাই ইউনিভার্সিটি, তাহলে প্রাউড এর পরে কি আসলো? প্রাউড অফ। আবার প্রাইডের পরে কি আসে? ইনও আসে, তাই না? আই প্রাইড ইন মাই ট্যালেন্ট, তখন কি হলো? এটা প্রাইডের পরে ইন, প্রাউডের পরে অফ। এটা একটা এক্সাম্পল দিলাম আর কি। এরকম আপনাদের জানাশোনার ভিতরেই আসবে আর কি। ডিভয়েড এর পরে কি হয়? ডিভয়েড, DEVOID, ডিভয়েড। টু না, আর কেউ? স্যার ইনটু। বাই স্যার, বাই স্যার অফ। অফ, এরকম একটা একটা বলতে থাকলে তো হয়ে যাবে, কিন্তু অফ আর কি। ডিভয়েড এর পরে হয় অফ। ডিভয়েড অফ এর মানে কি? স্যার কোন একটা ভালো জিনিসে মানে ভালো জিনিসের প্রতি ভালো কাজ করা যায়। স্যার হি ইজ ডিভয়েডেড অফ স্টাডি, স্যার এরকম কিছু। না, ওটা হলো ডিভোটেড বলতেছে, একটা সাথে একটা গুলিয়ে ফেললে তো হবে না। স্যার বর্জন করা, সেটা হলো ডিভোটেড, হ্যাঁ, বর্জন করা। এটার স্পেলিং হলো DEVOID, ডিভয়েড। যেমন ডিভয়েড অফ মানে তার ভেতরে এই জিনিসটা নাই, এই জিনিসটার অনুপস্থিতি আছে, ঘাটতি আছে, খামতি আছে। যেমন কি হি ইজ ডিভয়েড অফ গ্রিড,
হি ইজ ডিভয়েড অফ কমন সেন্স, মানে কি তার কমন সেন্স নাই, তার কমন সেন্সের ঘাটতি আছে, তার মধ্যে লোভ লালসা নাই, গ্রিড নাই, এটা। সো এই দুইটা এক্সাম্পল দিলাম, এরকম সহজ সরল কিছু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন থাকবে, এটা পড়ে ফেলবেন। and then 2 নাম্বার গ্রামাটিক্যাল আইটেম, একটা হলো সেন্টেন্স মেকিং, এটা খুব সহজ থাকবে, একটা ফ্রেজ দেয়া থাকবে, মোডাল বা পজিটিভ বা সাবজাংটিভ, একটা ফ্রেজের মতো দেয়া থাকবে, সেটা দিয়ে একটা সেন্টেন্স তৈরি করতে হবে। উদাহরণ, এটা একদম সহজ ব্যাপার, গ্রামাটিক্যাল আইটেম গুলো, যেমন আমি যদি বলি যে সাজেস্ট, সাজেস্ট ওয়ার্ডটা দেয়া আছে, এটা দিয়ে সেন্টেন্স তৈরি করতে পারবেন না? করেন তো একটা। I suggest him to give up smoking. হ্যাঁ, এই হয়ে গেল, আই সাজেস্ট হিম টু Him to give Give up up give up smoking. হয়ে গেল, একটা সেন্টেন্স, 1 মার্কস চলে আসলো। এরকম সহজ কিছু ফ্রেজ দেয়া থাকবে, যেমন যদি ইউজ টু দেয়া থাকে, ইউজ টু মানে কি অভ্যস্ত। অভ্যস্ততা বোঝাতে একটা সেন্টেন্স তৈরি করেন। হুম, I used to read newspaper. I used to live where? I used to read newspaper every day. হ্যাঁ, I used to read newspaper every day, এটা একটা অভ্যাস, অভ্যস্ততা বোঝাতে, অর্থাৎ আপনি প্রতিদিন একটা সময় পত্রিকা পড়তেন, সেটা। সো এরকম কিছু সেন্টেন্স মেকিং থাকবে। গেল 3 নাম্বার আইটেম। 3 নাম্বার আইটেম থাকতে পারে পার্টস অফ স্পিচ, মানে কি পদের প্রকারভেদ। এটা থেকে কি থাকতে পারে, যেমন আমি যদি বলি যে প্লেজার, প্লেজারটা কোন পার্টস অফ স্পিচ, এটা ক্লাসে আমি ফাঁকে ফাঁকে আলাপ করে দিয়েছিলাম, আপনাদেরকে ধরতাম সেটা। সো এই প্লেজারটা কোন পার্টস অফ স্পিচ? প্লেজার নাউন, রাইট। এটার ভার্ব কি হবে? Pleasure. ভার্ব। যেটা ভার্ব হবে সেটা আবার অনেক সময় আপনারা রিকোয়েস্ট করতে ইউজ করেন, কাইন্ডলি, প্লিজ, প্লিজ, রাইট, প্লিজ। এই প্লিজ একাধারে কি ভার্ব, আবার আমরা বলি না যে প্লিজ হেল্প মি, প্লিজ সাপোর্ট মি, ওইটাই। সো প্লেজারের ভার্ব কি? প্লেজার, সরি, প্লেজারের নাউন, আর প্লেজারের ভার্বটা হলো প্লিজ। এরকম সহজ সরল কিছু শব্দ দেয়া থাকবে, সেটা হয়তো নাউনে থাকবে, ব্র্যাকেটে হয়তো লেখা থাকবে যে এটাকে নাউন করেন, এটাকে ভার্ব করেন, এটাকে অ্যাডজেক্টিভ করেন, এটাকে অ্যাডভার্ব করেন। গেল এটা। আর কি আইটেম থাকতে পারে? সিনোনিম, অ্যান্টোনিম, যেগুলা আপনারা অনেক পড়ে এসেছেন, সেগুলার সিনোনিম লিখতে হবে, অ্যান্টোনিম লিখতে হবে। যেমন আমি যদি বলি পিওর, পিওর মানে কি? বিশুদ্ধ। বিশুদ্ধ, এটার একটা সিনোনিম কি হতে পারে? Clean. অথেন্টিক, রাইট, অথেন্টিক একটা, ক্লিনও হয় কাছাকাছি, তবে অথেন্টিকটা বেটার। না, রেয়ার হয় না, রেয়ার হলো দুর্লভ, যা সহজে পাওয়া যায় না, যেটার অ্যান্টোনিম হতে পারে অ্যাভেলেবেল আর কি। পিওরের আরেকটা কি হতে পারে সিনোনিম? Genuine. জেনুইন, রাইট, অথেন্টিক, জেনুইন, সেটা। সো এরকম সিনোনিম, অ্যান্টোনিম আসবে। গেল এক গ্রামাটিক্যাল আইটেম গেল। আরেকটা কি আসতে পারে? কয়টা আইটেম হলো গ্রামারে? 4টা। এখন আরেকটা যেটা আসতে পারে আর্টিকেল, একদম আপনার 9, 10 ইন্টারমিডিয়েট যা পড়ে আসছেন ওই টাইপের আসবে আর কি। যদি আমি বলি যে হ্যাঁ, হি ইজ ডট 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 এমবিবিএস, কি হবে? And এই যে এরকম আর কি। সো তাহলে আর্টিকেল এই 5টা আইটেম হলো আর কি। এই 5টা আইটেমের ভেতরে মোটামুটি আপনাদেরকে প্রিপারেশনটা দিতে হবে। ওকে, তাহলে গ্রামাটিক্যাল আইটেম গেল। এখন আমি অন্য একটা আইটেম, এখন আমাদের ব্রড কোশ্চেন ওগুলোতে যাচ্ছি আর কি। এটাও ব্রড, কিন্তু এটা গ্রামার বেসড ব্রড আর কি। এখন আমরা যাচ্ছি
আমাদের ক্লাসের এখানে। সো তারপরে আমরা দেখেন পড়েছিলাম ভোকাবুলারি ডেভেলপমেন্ট নিয়ে, মনে আছে কি কারো? কি পিপিটি শেয়ার করে দিয়েছিলাম, পিপিটিটার কথা মনে আছে? আমি প্রিফিক্স নিয়ে কথা বলেছিলাম, সাফিক্স নিয়ে কথা বলেছিলাম, উপসর্গ অনুসর্গ, কারো কি মনে আছে? নাকি পড়াইনি? আমার দু একটা মনে নাও থাকতে পারে, আপনাদের মনে করে দিতে হবে যে আমি এটা পড়িয়েছি কিনা। তবে এখানে যা যা আছে সেটা আমি পড়িয়েছি আর কি। আমি একটু বলে দিই, সেটা এত ভয় পাওয়ার কিছু নাই। সেটা প্রিফিক্স সাফিক্স কি পড়েছিলাম। প্রিফিক্স মানে উপসর্গ, সাফিক্স মানে আমরা বাংলায় যেটাকে বলি অনুসর্গ আর কি। তো এগুলো থেকে কি ধরনের প্রশ্ন আসতে পারে? যেমন অনেক সময় যেটা আসে, সরি, সেটা হলো প্রিফিক্স সাফিক্স নিয়ে যেটা বলেছিলাম। যেমন একটা প্রিফিক্সের নাম বলেন তো। দেখি কারো কি মনে আছে? মনে না থাকলে বলেন যে স্যার আমার মনে নাই। Impure. এই ইমপিওরের প্রিফিক্স কোনটা? Sir, irregular. sir, I am. ইম, রাইট, আই এম। সো এই যে আই এমটা থাকলো ইমপিওর, তাহলে এটাকে দেখেন পিওর হলো বিশুদ্ধ। আই এম প্রিফিক্স যোগ করে এটা কি হয়ে গেল? উল্টা অর্থ হয়ে গেল না, মানে অ্যান্টোনিম হয়ে গেল, তাই তো হলো জি স্যার। এটা। সো এরকম কি থাকবে, কতগুলো ওই যে সে ভোকাবুলারি ওয়ার্ড দেয়া থাকবে। যেমন আমি যদি স্পেল দেয়া থাকে SPELL, স্পেল মানে কি? শব্দ বাক্য। শব্দ মানে বানান আর কি বাংলা। যে এটা কিছু বলে না যে ওটা স্পেল করে বল, এটা বানান করে বল, এটার বানান কি? স্পেল। এটা তাহলে স্পেল হলো বানান। এখন আমরা যদি বলি যে অশুদ্ধ বানান হয়েছে, বানানটা ঠিক হয় নাই, সেটার অপোজিট কি হবে? স্পেলের আগে কি লাগালে এটা অ্যান্টোনিম হয়ে যাবে? কি বলতে পারে? Sir, রাইট, মিসস্পেল মানে অশুদ্ধ আর কি, অশুদ্ধ বানান। এই যে এরকম কিছু শব্দ দেয়া থাকবে, আমি একটা করে এক্সাম্পল দিচ্ছি। এরকম কিছু শব্দ দেয়া থাকবে, সেটার আগে প্রিফিক্স যোগ করে ওটার অপোজিট ওয়ার্ড বা সিনোনিমাস ওয়ার্ড বানাতে হবে। সো এটা কঠিন কিছু না। আমি যদি বলি কানেক্ট, কানেক্টের আগে বলেন তো। Connect, disconnect. রাইট, ডিসকানেক্ট হবে, আবার রিকানেক্ট হবে, তাই না? এরকম ওয়ার্ড বানাতে বলবে আর কি সেটা, এবং সেই ওয়ার্ড দিয়ে হয়তো শব্দ তৈরি করতে হবে। এইগুলো আপনার প্রিফিক্স সাফিক্সের আইটেমটা চলে গেল এখানে। তারপরে আমরা পড়েছিলাম, দেখেন 3 নাম্বার রিডিং নিয়ে অনেক আলাপ করেছিলাম আমরা ক্লাসেও, তারপরে এমনিতেও। কার মনে আছে দেখি? রিডিং এর 2-একটা টেকনিকের কথা বলেন তো। রিডিং এর উপর আমি যে পিপিটিটা দিয়েছিলাম, সেই পিপিটিটা ওপেন করলেই দেখতে পারবেন ওখানে রিডিং এর ডেফিনিশন দেয়া, রিডিং এর কিছু টেকনিক দেয়া, স্ক্যানিং, স্কিমিং, ইন্টেন্সিভ রাইটিং, ইন্টেন্সিভ রিডিং, এক্সটেন্সিভ রিডিং, এগুলো কি পড়িয়েছিলাম? PQRST, SQ3R মেথড পড়িয়েছিলাম। তাহলে এটা থেকে কি ধরনের প্রশ্ন আসতে পারে অলরেডি ওই যে বলেই দিলাম, যে কোনো একটা মেথড, মনে করেন PQRST মেথডটা একটু ডিসক্রাইব করতে বললো, বর্ণনা করতে বললো। পি দ্বারা কি হয়, কিউ দ্বারা কি হয়, আর দ্বারা কি হয়, এস দ্বারা কি হয়, টি দ্বারা কি হয়। আমি তো ভেঙে ভেঙে বলতেছি, খুব কেয়ারফুলি শুনেন। তো এগুলা ভেঙে ভেঙে কি হয়, তারপর ওগুলো একটু একটু 2-1 লাইনে বর্ণনা করে দিবেন। 10-12 পেজ লেখার তো উপায় নাই, 1 ঘন্টার ভেতরে যতটুকু অ্যান্সার করা যায়। 5 12
5 তো কত 60, মানে 12 মিনিট করে পাচ্ছেন। তো ওই যে আমি পিপিটিটা দিয়েছি, স্লাইডটা দিয়েছি, ভালো করে পড়লেই ওখান থেকে লিখতে পারলে আপনার ফুল অ্যান্সার হয়ে গেল। 12 মিনিটে আর কত লেখা যাবে সেটা। সো পিকিউআরএসটি চলে আসতে পারে, আবার বলতে পারে SQ3R মেথড কি, এটাকে একটু ব্রিফলি ডিসক্রাইব করতে বলতে পারে, ব্রিফলি এক্সপ্লেইন করে করতে বলতে পারে সেটা। এটা ঠিক আছে, আমি বলে যাই, তারপরে গিয়ে যদি কোনো প্রশ্ন থাকে ক্লারিফিকেশন দরকার হয় আমাকে জিজ্ঞেস করেন, আমি আগে সব টপিক গুলো বলে দিই তারপরে। সো এটা গেল, আর কোনো প্রশ্ন থাকার কথাও না যদি আমি নতুন কোনো টপিক দিয়ে থাকি এবং সেটা যদি পড়ানো না হয়, তারপর আমি পরে প্রশ্ন নিচ্ছি আর কি। সো এটা চলে গেল রিডিং এর মধ্যে থেকে, এই টপিক থেকে কি ধরনের প্রশ্ন আসতে পারে। তারপরে দেখেন ফনেটিক্স পড়িয়েছিলাম, কারো কি মনে আছে ফনেটিক্স এর আইপিএ কি? আইপিএ, ইন্টারন্যাশনাল ফনেটিক্স অ্যালফাবেট। গুড, ভেরি গুড। কে বললো এটা? স্যার আমি। নাম বলতে হবে, আমি যে রাহুল সাহা। রাহুল রাহুল সাহা। সাহা, গুড। এখন এই যে আইপিএ, এই ফনেটিক্স থেকে কি আরো পড়িয়েছিলাম, ফনেটিক্স এর সংজ্ঞা কি? ফনেটিক্স এর 3টা মেইন ব্রাঞ্চ আছে, প্রকার আছে, কে বলতে পারবে? কার কি মনে আছে? ফনেটিক্স এর পড়াতে গিয়ে আমরা একটা Auditory phonetics, আর্টিকেল phonetics and auditory phonetics. রাইট, আরেকটা আছে অ্যাকোস্টিক ফনেটিক্স। These are 3টা অ্যাকোস্টিক, গুড গুড। এটা তারপরে আবার দেখি এমনিতে মনে পড়ে কিনা, একটা ছবির মতো দেখেছিলেন মানুষের ফেস, সেখানে কোন জায়গা থেকে কোন শব্দটা উচ্চারিত হয় সেটা একটা ডায়াগ্রামে ছিল, মনে আছে? জি স্যার। তো ওটার কথা মাথায় আনেন। আর তারপরে আমি স্লাইডটা দেখাচ্ছি, ওখানে তো সময় লাগতেছে। একটু ওয়েট করেন, এটা ওপেন হতে সময় লাগতেছে। এই যে এটা দেখতে পাচ্ছেন আপনারা? জি স্যার। জি স্যার। এই যে এটা ফোনেটিক্স, তারপরে হলো এই যে এটার কথা মনে আছে? আগে দেখি না। এখন এখান থেকে এই যে দেখলে বোঝা যায়, একটা জিনিস মনে রাখবেন যে যখন স্যারেরা পড়ায় তখন তারা আগে একটা প্রশ্ন মাথায় রাখে, প্রশ্ন অনুযায়ী তারা ক্লাসে লেকচারটা দেয়, ডিসকাশনটা দেয়, এটা ডিসকাশনটা করে আর কি।
এটা তো এখানে দেখলে বোঝা যায় কি ধরনের প্রশ্ন আসতে পারে। ফোনেটিক্স কি, ফোনেটিক্স এর সংজ্ঞা, ফোনেটিক্স কত প্রকার, এর মূল শাখা প্রশাখা কি কি, আমি বাংলা ইংরেজি বলতেছি, আপনারা ইংলিশে পড়ে নেবেন। মেন ব্রাঞ্চেস গুলো কি কি। আবার একটা প্রশ্ন আসতে পারে যে এটা বলতে পারে যে একটা চিত্র এঁকে দেখাও, প্লেসেস অফ আর্টিকুলেশন, কোথায় থেকে কোন শব্দটা উচ্চারিত হয় সেটা একটা চিত্র এঁকে দেখাও, প্রশ্ন আসতে পারে। আর এটার বাইরে যেমন আইপি এর ইলাবোরেশনটা তো আপনারা জানেন, ইন্টারন্যাশনাল ফোনেটিক অ্যালফাবেট, এটা তো এই টপিক, এই সবগুলো মিলে একটা প্রশ্ন চলে আসতে পারে। আমার সাথে একটু লেজ লাগানো থাকতে পারে কি, এই যে এই চারটা খুব ভালো করে পড়বেন। আমরা ওই যে আইপি এর ট্রান্সক্রিপশন পড়েছিলাম না, যে ওখানে শব্দ দেওয়া থাকবে, মনে করেন কলম, পেন, PEN, এটাকে IPS সিম্বলে লিখতে হবে। তারপরে যেমন এখানে যে বিতে কি ব্যাট, ব্যাট দেওয়া থাকবে, কিন্তু এটা আইপি এর ট্রান্সক্রিপশন করে যে মানে বি, তারপরে এ এবং ই মিলিয়ে আমরা বলেছিলাম এটা কি হয়, এর মতো উচ্চারণ হয়, এ জফলা থাকলে যেরকম উচ্চারণ, ব্যাট। তারপরে যে টি থাকলে কেমন উচ্চারণ হচ্ছে, ওই যে TI। আর হলো ওই যে দুইটা কুলনের মতো দিয়েছে, এটা মানে একটু লং আই, এটা টি একটু টেনে পড়তে হয় আর কি। তারপর ডিড, এটা এটা ওই যে আপনারা যেরকম কিছু জিনিসের বৈজ্ঞানিক নাম পড়ে আসছেন না, ওরকম একটু মুখস্থ করতে হয়, কিছু কিছু জায়গায় এটা মুখস্থ করতে হবে। এখানে থেকে মনে করেন 6, 7টা বা 8টা থাকতে পারে, 1 করে মার্কস। এটার ভেতরে এই 4টা ভালো করে পড়বেন, আর বেশি কিছু বলার না। এটা তারপরে ফর্মুলেট মানে কি, ফর্মুলেটের আইপি এটা কি, এটা। তো এই ফোনেটিক্স থেকে প্রশ্ন আসতে পারে, ফোনেটিক্স এর সংজ্ঞা কি, এর শাখা প্রশাখা গুলো কি, কোথা থেকে কোন শব্দটা উচ্চারিত হয় তা একটা ডায়াগ্রাম করে দেখাও, আর কিছু IPS সিম্বলে কি বলে ওটাকে ট্রান্সফর্ম করা, চেঞ্জ করে লেখা, এটা। স্যার হ্যাঁ, স্যার ওই আইপিএস সিম্বলটা স্যার কিভাবে দিতে হয় এটা যদি আরেকটু সংক্ষেপে দেখে দিতেন স্যার, এটা বুঝতে পারিনি। এই যে এখানে একদম লিখে দিয়া, যে বুঝতে পেরেছেন বলেন তো। যেমন এই শোটা দেয়া থাকবে, আমি যে মার্ক করে দেখাচ্ছি। এই যে যেমন দেখেন, এই যে এখানে কি, এই এটা দেখেন, দেখতে পাচ্ছেন? যেমন আমি এই কয়েকটা, স্যার এই কয়েকটা হাইলাইট করা, এই যে সো মানে কি, তাই না? জি স্যার। এই শোটা মনে করেন পরীক্ষা দেয়া থাকলো, আপনাকে সেটাকে ট্রান্সফর্ম করে লিখতে হবে কোনটা, এইটা। এখন ওই যে কি এসটা ঠিক আছে, এই উল্টা ই, আর এই যে এটা ইউর মতো, এগুলো হলো ফোনেটিক অ্যালফাবেট, ফোনেটিক বর্ণমালা, ফোনেটিক চিহ্ন। আর এটা ট্রান্সফর্ম করে এই এস উল্টা ইউ এই চিহ্ন দিয়ে লিখতে হবে। এটা একটু, তাহলে আপনার কয়েকবার প্র্যাকটিস করলে হয়ে যাবে যে সো। তারপরে মনে করেন জু মানে কি, চিড়িয়াখানা, এটাকে লিখতে হবে যে জেড ঠিক থাকলো, এই যে ইউটা, এই ইউটা দিয়ে এই যে দুইটা কোলন দিলেন, তারপরে এই যে দুই পাশে এই দুইটা কি বলে ওটাকে ড্যাশ বা পাবলিক চিহ্ন বসিয়ে দেবেন, এটা। স্যার হ্যাঁ বলেন। স্যার এগুলো কি লেখার জন্য কি কোনো পার্টিকুলার নিয়ম আছে নাকি স্যার, মানে সই ক্ষেত্রে যে এস আগে হবে তারপরে ওই চিহ্নগুলো বসে সেটা মুখস্থ রাখতে হবে? এটা মুখস্থ রাখতে হবে। নিয়ম হলো কি উচ্চারণের, এই যে আপনি যে ফোনেটিক অ্যালফাবেট গুলো আমি পড়িয়েছিলাম, যে কোনটার উচ্চারণ কি, এই যে আগের স্লাইডটা দেখাচ্ছি, এই যে দেখেন, এটা হলো এই যে IPS সিম্বল, এই যে এটা হলো এটাও এটা হলো আপনার ছোট এটা হলো বড় ওই ABCDর মতো, এই যে তারপরে হলো এটা হলো এই যে এটা ক্যাট, এই কারণে এটা উচ্চারণটা দিয়ে দিছে পাশে, ক্যাট, CAT ক্যাট, কি আসে, কাট তো হয় না, কাট হয়, CAT কাট, BLACK, এটা তো ব্ল্যাক বলা যাবে না, তখন ওটা উচ্চারণ হবে কি, ব্ল্যাক। তখন এই যে বিও ঠিক থাকবে, এলও ঠিক থাকবে, খালি এই যে এর জায়গায় মনে করেন কি থাকবে, এই যে এটা উচ্চারণ হলো এটা। এখন আবার এই যে কে কিভাবে বলে, তারপরে এই যে হ্যাঁ
এর মতো হবে এটা মানে তো এটা একবার দেখলে আপনি বুঝে ফেলবেন। তারপরে এই যে ব্ল্যাক এর ক আসে, এই কটা মানে কি, এই যে কে, এই যে দেখেন কে, তো এটার সিম্বল ওই আমাদের ইংলিশ অ্যালফাবেট যেরকম দেখতে ওরকম। এটা দেখতে পাচ্ছেন কিনা হাইলাইট করতেছি। এই যে দেখেন, এই যে কে না, এটা জি স্যার। এটা তো এই যে ইংলিশেও কে আছে, আবার এই যে আইপিএ, এই যে দেখেন, এই যে এখানে আবার একটা কোশ্চেন ছিল। আইপিএ তেও কে আছে আর কি। হ্যাঁ, আসতেছি কোশ্চেনে। সো এই যে ব্ল্যাক কে, আপনি যদি আইপিএস সিম্বলে লেখেন তাহলে বি ঠিক থাকলো, এল ঠিক থাকলো, এই তারপরে লিখলেন হলো তারপরে কে। হ্যাঁ বলেন। সো Sir. এটা একটু পড়লেই আপনি পেরে যাবেন। আর হলো আমি তো আর অজানা জায়গা থেকে দিচ্ছি না, কোত্থেকে দিচ্ছি, এই 4টা থেকে। জি স্যার। এই 4টা ভালো করে পড়বেন। যেমন এই যে Okay, sir. ফাইভটা কি, একদম ইজি। ফা, এফ এ ফা, আই, এই যে বড় হাতে বড় আই, তারপরে যে ভি, এটা, তারপরে বয়, তারপরে যে নিয়ার, এটা। তো একটু দেখলেই আপনি পেরে যাবেন। হ্যাঁ, কেউ প্রশ্ন করতে চান? আগের স্লাইডটাতে স্যার এখানে ক্যাটেও আমার ইউজ হইছে, এতেও ইউজ হইছে, তাহলে ওই দুই এতে ডিফারেন্স কি? কোনটা বলেন তো? 3 আর 4 এই ভাওয়েলস এর মধ্যে স্যার। হ্যাঁ, ক্যাটের এটা 3 নাম্বার আর 4 নাম্বারটা দুইটাই তো উচ্চারণ হয়, তো মানে পার্থক্য কি? 3 নাম্বার, এটা হলো 1 2 3 আর এই 4 নাম্বার ওয়ে। দুইটাই তো উচ্চারণ হয়। এই 3 আর 4 তো জি স্যার। এটা। হ্যাঁ, একটা হলো যেমন আপনি ক্যাট উচ্চারণ করেন তারপরে ওয়ে, জি স্যার, দুইটা তো সেম উচ্চারণ না, কিন্তু না, সিম্বল আলাদা কেন? দুইটা সেম উচ্চারণ না। এই যে এই কারণে আইপি এর জায়গাতে যে ব্যাপারটা আসে, এগুলো খুবই সাটেল। আমাদের উচ্চারণ যে ওই যে আপনি আরবি পড়তে গেলে দেখেন না, হ্যাঁ কোনটা আইন কোনটা গাইন, থেকে উচ্চারিত হয়। আইন উচ্চারণ করতে গিয়ে গাইন উচ্চারণ করতে, আবার যে মিম, তারপরে আরো কতগুলো উচ্চারণ জায়গা আছে। মনে হয় যে দুইটা তো কয়েকটা তো একই রকম মনে হয় উচ্চারণ, কিন্তু একরকম না, খুব সাটেল একটা ডিফারেন্স আছে। এবং এগুলো ধরতে গেলে আমাদের খুব সাটেলি উচ্চারণটা, সঠিক উচ্চারণটা দেখতে হবে। যেমন এখানে দেখেন যে ক্যাট, এখানে বলছে ভাওয়েল, তাই না? ভাওয়েল সাউন্ড, আর এটা হলো কনসোনেন্ট সাউন্ড। ইংলিশের ভাওয়েল সাউন্ড হলো এ ই আই ও ইউ, 5টা। এখানে হলো ক্যাটের উচ্চারণ আসতেছে, এটা খুব আস্তে আস্তে উচ্চারণ করা ট্রাই করেন। ক্যাট, কেটা কনসোনেন্ট, আসল উচ্চারণটা কোথায়? এর জায়গাটা এটা ভাওয়েল। তার নিচে আসছেন, আমরা যে সিনেমা দিয়ে দেখি আর কি, সিনেমা, এটা কি এখানে কি হচ্ছে না হচ্ছে? আমাকে বলেন, সিনেমা বলেন না সিনেমা বলেন, নে বলেন না নে বলেন? হচ্ছে একারের মতো হচ্ছে, তাই না? তাহলে কি দুইটা উচ্চারণ কি এক হলো? কোথায় ক্যাট, কোথায় ওয়ে, কোথায় ব্ল্যাক, কোথায় সিনেমা? হচ্ছে ওই সাটল পার্থক্যটাই শুনতে চাচ্ছিলাম যে স্যার কোনটা কি টোনের ডিফারেন্স আছে? হ্যাঁ, ডিফারেন্স আছে। এই দুটোর মধ্যে তো মানে একদম ওই আমরা হয়তো ধরতে পারতেছি না, ধরতে পারতেছি না বলতে এই যে ধরতে পারতেছি যে আর একটা হলো আপনার ওয়ে বলতেছে মানে না, কিন্তু ছোট উচ্চারণ হচ্ছে আরো ক্লিয়ার হবে সিনেমা উচ্চারণ করতে গেলে, কারণ সিনেমা নে, ওই ওখানে একার উচ্চারণ হচ্ছে ই। আর হলো ক্যাটের উচ্চারণ কি, ক্যাট এই দুইটা পার্থক্য, এই কারণে দুইটার জন্য আলাদা আলাদা সিম্বল। বুঝতে পেরেছেন? জি
স্যার তাহলে কি অ্যাওয়ে না হয়ে এওয়ে? হ্যাঁ, এ উচ্চারণ হবে একার, একার মধ্যে আমরা তো এ বলি এওয়ে, জি কিন্তু স্যার। এটা হলো আপনি যদি ওই যে কোনো ব্রিটিশ বা আমেরিকানদের শুনান, এটা একদম মানে উজ্জের মতো থাকে এওয়ে, মানে এ উচ্চারণ করে, যেমন আমারও হয়তো সঠিকভাবে আসবে না, কারণ আমাদের অ্যাকসেন্ট, আমাদের যে বাংলা ভাষা ওইটার দ্বারা প্রভাবিত। এখন আমাদের যে অ্যাকসেন্ট, আমাদের যে প্রোনাউন্সিয়েশন স্টাইল, তরিকা, এটাকে আমরা অনেক সময় বলি বাংলিশ। যেমন ইন্ডিয়াতে ইংলিশ বলে INGLISH, ইংলিশ, অর্থাৎ ওই যে হিন্দির একটা প্রভাব থাকে, আমাদের অ্যাকসেন্ট আলাদা। এখন আমরা যে টোটালি পিওর উচ্চারণের কথা বলি তা না, এই জিনিসটা মাথায় রাখতে হবে। এবং এই আইপি এর উদ্দেশ্য হলো পিওর উচ্চারণটা ধরিয়ে দেওয়া। সো এটার উচ্চারণ এওয়ে, এ উচ্চারণ হবে, শুরুটা এ, তারপরে আপনার ওয়ে। এটা বুঝতে পারলে? এটা অনেক এক্সারসাইজ এবং প্র্যাকটিসের ব্যাপার। তারপরে যখন আপনার উচ্চারণ ঠিক হয়ে যাবে, তখন এই সিম্বল গুলো ঠিক হয়ে যাবে আর কি। যেমন আমরা BU এর আগে উদাহরণ দিয়েছিলাম, BURRY উচ্চারণ কি করি? ব্যারি, বেরি, বেরিও না, এও না। ওই যে আমরা বেরি বেরি বলি না, ব্ল্যাকবেরি ফোন, বেরিজ, ওখানে যে একার আসে ওইটা বেরিয়াল, বেরি। আমরা তো বলি বুড়ি, বুড়ি গলা, বুড়িয়ালও বুড়ি। এই যে বুড়ি বুড়া, এটা তো উচ্চারণ না। বেরিয়াল, ওটা উচ্চারণ আসবে। আমরা যেমন খালি পড়ে আসছি ডাঙ্কি, ডাঙ্কি, DONKEY, এখনো বলি হয়তো ডাঙ্কি, কিন্তু ওটা তো ডাঙ্কি না, ওটা কি? ডঙ্কি। স্যার এই আইপিএ সিম্বলস গুলা মানে কোন অ্যাকসেন্টের উপর বেস করা হয়েছে? এটা কোনো অ্যাকসেন্ট না, অ্যাকসেন্ট ডিফারেন্ট হতে পারে, কিন্তু প্রোনাউন্সিয়েশনের উপর। এটা আইপিএম মানে হলো প্রোনাউন্সিয়েশন, উচ্চারণ। এই যে যেমন আমরা ওই বানান দেখেই যদি আমরা ওই মনে করেন BURRY কে বুড়ি বলি, ভুল। এখন তাহলে এটা সঠিক উচ্চারণ কি, সেটা আপনি যে ডিকশনারি খুলেন দেখবেন আইপিএস সিম্বল দিয়ে লেখা আছে। এটা ফোকাসড অন প্রোনাউন্সিয়েশন। প্রোনাউন্সিয়েশন এবং অ্যাকসেন্ট আলাদা জিনিস। অ্যাকসেন্টটা হলো যেমন আপনার টাঙ্গাইলের মানুষ, মানিকগঞ্জের মানুষ, সিলেটের মানুষ, চিটাগংয়ের মানুষ, এক একজন এক এক কিসে কথা বলে, অ্যাকসেন্টেও কথা বলে, আবার উচ্চারণ কিছু কিছু জায়গায় আলাদা এক এক শব্দের। আলটিমেটলি অ্যাকসেন্ট মানে তো উচ্চারণই বুঝায় না। না, আলটিমেটলি অ্যাকসেন্ট মানে উচ্চারণ বোঝায় না। তাহলে স্যার আলটিমেটলি উচ্চারণ হলো প্রোনাউন্সিয়েশন, উচ্চারণ, যে আপনি কোন শব্দ, এটা শব্দের উপর। আর অ্যাকসেন্ট হলো আপনার টোটাল সেন্টেন্সের উপর, আপনি একটা সেন্টেন্স কিভাবে বলতেছেন। যেমন আপনি যদি বলেন, আমি যদি বলি যে প্লিজ জয়েন টুডেজ ক্লাস, এটা এখানে যে জয়েনের উচ্চারণ কি হবে, টুডেজ এর উচ্চারণ কি হবে, ক্লাসের উচ্চারণ কি হবে, এটা হয়তো ইন্ডিয়াতেও যা উচ্চারণ, বাংলাদেশে একই উচ্চারণ, কিন্তু অ্যাকসেন্ট কিন্তু ডিফারেন্ট হবে। ইন্ডিয়ানরা যে ইংলিশ বলে শুনলেই বোঝা যায়, একজন একটু ওই তরিকা বলতে স্যার পারে না। এখন এই অ্যাকসেন্ট বলতে কি আমি বচন ভঙ্গি বলতে পারি? এই তো এটাই বলতে পারেন, বাচন ভঙ্গি বলতে পারেন, কিন্তু উচ্চারণ না। যেমন একই উচ্চারণে উচ্চারণ সেম, কিন্তু বাচন ভঙ্গি আলাদা, এটা বলতে পারেন। ইন্ডিয়ানদের ইংলিশ শুনেন, আবার আমেরিকানদের ইংলিশ শুনেন, বাংলাদেশিদের ইংলিশ শুনেন। নরেন্দ্র মোদী এক টাইপের ইংলিশে কথা বলে, সেম উচ্চারণের কথা বলতেছে, কিন্তু তার ওই যে কথা উঠানামা আলাদা। এটাকে বলে ওই যে ইন্টোনেশন, স্ট্রেস। মানে এক জায়গায় একটু বেশি চাপ দিচ্ছে, আর এক জায়গায় কম চাপ দিচ্ছে। I am very happy for you. You have come. I am so much happy about you. এই যে about you, ওই যে শেষে গিয়ে একটু চাপ দিল, শুনলে বোঝা যায় এটা বাঙালিরা তো এইভাবে কথা বলে না, একটু ইন্ডিয়ান একটা টান আছে, আছে না এরকম? ইন্ডিয়ানরা যখন ইংলিশে কথা বলে, না শুনেননি কেউ ইন্ডিয়ানদের ইংলিশ বলা? জি স্যার শুনেছি। জি স্যার শুনছি। এটা হলো অ্যাকসেন্ট, কিন্তু উচ্চারণ একই।
সো আইপিএ মানে হলো প্রোনাউন্সিয়েশন, উচ্চারণ। স্যার এখান থেকে কোশ্চেন মানে এক্সাম্পল আসতে পারে যে একই রকম উচ্চারণের এক্সাম্পল দেয় এরকম? আপনি তো আরো কঠিন দিকে যাচ্ছেন, কি আসতে পারে না আসতে পারে ওই দিকে যাওয়ার দরকার নেই, আমি যা বলতেছি সেটা কান খুলে মাথায় রাখেন। কি Okay, sir. আসবে সেটা আমি বলে দিচ্ছি। কি আসবে বলতে আমি যা নিয়ে আলাপ করতেছি এটা মাথায় রাখেন। সো এরকম এই যে মনে করেন সো দেয়া থাকবে, টেন দেয়া থাকবে, এটাকে এই যে এই আইপিএস সিম্বলে লিখতে হবে আর কি, এটা ঠিক আছে। তাহলে আইপিএস শেষ হলো, কোনো প্রশ্ন কি আছে? এটা একটু কঠিন মনে হতেই পারে, কারণ এটা এর আগে আমরা পড়িনি, পড়ে আসিও নি। আমরা ডিকশনারি বাসায় ছিল, কিন্তু ডিকশনারি ডান পাশে এর আগেও বলেছি ওই হিবিজিবি ওই গ্রিক ল্যাটিন বর্ণমালায় কি লেখা ওইটা আমাদের চোখ এড়িয়ে গেছে, আমরা ওটা পড়িনি। আমরা ডিকশনারি ব্যবহার বলতে পড়েছি একটা শব্দের অর্থটা কি, ইংলিশ টু বাংলা বা বাংলা টু ইংলিশ। তাহলে আমরা নেক্সট টপিকে যাচ্ছি। আচ্ছা, এবং সিবি, কিভাবে সিবি লিখতে হয় প্রফেশনাল সিবি রাইটিং এ। মনে নাই না কারো? স্যার স্লাইড দিছিলেন। স্লাইড দিয়েছিলাম, ওটাই তো। স্লাইড আছে কারো কাছে? জি স্যার। স্যার আছে। হ্যাঁ, ওটাতে দেখেন রিজিউম ছিল, রিজিউমের আমি এটা ওপেন করে দিচ্ছি। স্লাইড কি এটা দিয়েছিলাম কিনা দেখেন তো, না অন্যটা দিয়েছিলাম। এইটাই দিছিলেন স্যার। সিবি এবং রিজিউমের মধ্যে আমি ডিফারেন্স বলেছিলাম, কি ডিফারেন্স কে বলতে পারবে? একটা ডিফারেন্স বলে। স্যার স্যার হুম, বলেন। স্যার রিজিউমে হচ্ছে 1 পেজের বেশি হবে না, আর সিভি হচ্ছে স্যার 2 পেজ বা তার থেকে বেশি হতে পারে। আরো বেশি হতে পারে, রাইট। আরেকটা ডিফারেন্স কে বলতে পারবে? স্যার হচ্ছে ডিটেইল বলা থাকবে আর রিজিউমে হচ্ছে ব্রিফ সামারি কিছু অংশ থাকবে। রাইট। তো পরীক্ষায় যদি আসে যে সিবি কি, সিবির সংজ্ঞা কি, রিজিউমের সংজ্ঞা কি, সাথে আসলো মনে করেন কোন একটা জায়গায় আপনি অ্যাপ্লাই করবেন কেমিস্ট হিসেবে, যে একটা রিজিউমে লেখেন, সেক্ষেত্রে কোন ফরম্যাট ফলো করতে হবে সে ফরম্যাটটা আমি দিয়ে দিয়েছি। সে ফরম্যাট কোনটা? এই যে একদম এখানে গেলে এই যে slide। মনে আছে না এটার কথা? জাস্ট এই 6টা ইনফরমেশন দিতে হবে। আপনার উপরে একদম আপনার নাম, তারপর আপনার কন্ট্যাক্ট ইনফরমেশন, তারপর ক্যারিয়ার অবজেক্টিভ, আপনার এডুকেশন, আপনার এক্সপেরিয়েন্স, আপনার যদি অন্য কোনো ট্রেনিং বা অন্য কোনো অ্যাক্টিভিটিস থেকে থাকে সেটা। আরেকটা ডিফারেন্সটা কি, রিজিউম হয় জব স্পেসিফিক, পোস্ট স্পেসিফিক। অর্থাৎ আপনি মনে করেন কেমিস্ট হিসেবে বা ডেটা সায়েন্টিস্ট হিসেবে বা অ্যানালিস্ট হিসেবে অ্যাপ্লাই করবেন, আপনাকে মাথায় রাখতে হবে ওই পার্টিকুলার জব রিকোয়ারমেন্ট গুলো, ওই রিলেভেন্ট ইনফরমেশন গুলো আপনাকে রিজিউমে দিতে হবে আর কি। কিন্তু সিভিতে অনেক ডিটেইলড ইনফরমেশন চায়,
ফুল সিবি কি থাকে ওখানে, মনে করেন কেমিস্ট রিলেটেড, ডেটা অ্যানালিস্ট রিলেটেড ইনফরমেশনের বাইরে অনেক ইনফরমেশন ওখানে আপনি দিতে পারেন, মানে আপনার জীবনে যা যা অ্যাচিভমেন্ট আছে সব দিতে পারেন, সেটা প্রাসঙ্গিক অপ্রাসঙ্গিক সেটা চিন্তার ব্যাপার থাকে না। কিন্তু রিজিউমে যদি আপনি কেমিস্ট হিসেবে আপনাকে অ্যাপ্লাই করতে বলে রিজিউমে দিয়ে, তাহলে কেমিস্ট রিলেটেড আপনার এক্সপিরিয়েন্স কি সেটাই শুধু এখানে থাকবে। আর কি কি থাকবে না, এখানে আপনার পিতা মাতা ভাই বোন, আপনার ব্লাড গ্রুপ, আপনার হস্তরেখা, আপনার হরোস্কোপ, এগুলো কিছুই থাকবে না। সো এখানে জাস্ট আপনার রিলিভেন্ট এক্সপিরিয়েন্স, রিলিভেন্ট ইনফরমেশন গুলো দিতে হবে আর কি, এটা হলো রিজিউমে। সো এরকম করে চলে আসতে পারে যে একটা পার্টিকুলার পোস্টের জন্য আপনি অ্যাপ্লাই করবেন, একটা রিজিউমে লিখেন, একদম সহজ সরল ব্যাপার। আপনার কন্ট্যাক্ট ইনফরমেশন দেবেন, নাম লিখবেন, আপনার অবজেক্টিভ লিখবেন, যে পোস্টের জন্য অ্যাপ্লাই করতেছেন সেই পোস্টের ব্যাপারটা মাথায় রেখে আপনার এডুকেশন দেবেন, এক্সপিরিয়েন্স দেবেন, আর অনার্স এন্ড অ্যাক্টিভিটিস, কারণ আপনার তো এখন এক্সপিরিয়েন্স নাই, কিন্তু এক্সপিরিয়েন্সের ঘরটা রাখবেন, এক্সপিরিয়েন্স এটা, আর আপনার এডুকেশন যতটুকু আছে ততটুকুই দেবেন। এটা নিয়ে আমার মনে হয় কারো প্রশ্ন থাকার কথা না, যদি তাও থেকে থাকে বলেন। যা ক্লিয়ারিফিকেশন দরকার এখন জিজ্ঞেস করে ক্লিয়ার হয়ে নেন। তাহলে আমরা নেক্সট টপিকে যাচ্ছি। তারপরে নেক্সট টপিক কি ছিল, দেখেন 8 নাম্বারটা দেখেন, রিপোর্ট রাইটিং ছিল, আমরা পড়িয়েছিলাম রিপোর্ট রাইটিং, থিসিস স্টেটমেন্ট, টপিক, এইসব। কিন্তু আমরা ওই থিসিস স্টেটমেন্ট ওগুলো না পড়ে আমরা রিপোর্টটা বেশি করে পড়েছিলাম। এখন রিপোর্ট রাইটিং কি মনে আছে না কারো? কোন স্লাইড দিয়েছিলাম যেটা কোন স্লাইডটা দিয়েছিলাম? জি স্যার, স্লাইড দিয়েছিলেন। রাইটিং স্লাইডটা শেয়ার করতেছি। কিন্তু এটা কিনা জি স্যার। এই যে রিপোর্ট রাইটিং এ দেখেন, রিপোর্ট রাইটিং এর কি এটা একদম পয়েন্ট করে করে, দেয়ার আর মেনি টাইপস অফ টেকনিক্যাল পেপারস। এখানে রিপোর্টের ডেফিনিশনটা দেয়া দেখা কি যাচ্ছে, 3টা ডেফিনিশন দেয়া। জি স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা, তারপরে এটা কি দেয়া এখানে, রিপোর্ট ভার্সাস প্লেন এসে। অর্থাৎ রিপোর্ট এবং প্লেন এসের মধ্যে পার্থক্যটা কি? প্লেন এসে মানে আমরা গুরু রচনা লিখি, আমরা মনে করেন জার্নি বাই বুট লিখি, তারপরে পিকনিক নিয়ে প্যারাগ্রাফ লিখি, সেটা।
কিন্তু দুটার মধ্যে একটা পার্থক্য আছে, সেই পার্থক্যগুলো কি? এই যে রিপোর্ট এবং প্লেন এর মধ্যে পার্থক্য। এখন এটা দেখে বোঝা যায় কি প্রশ্ন থাকতে পারে। আবার তারপরে এই স্ট্রাকচার অফ রিপোর্ট, একটা রিপোর্টের স্ট্রাকচার কেমন হয় এটা নিয়ে পড়েছিলাম। প্রথমে টাইটেল পেজ থাকে, তারপরে অ্যাকনোলেজমেন্ট, তারপর টেবিল অফ কন্টেন্ট থাকে, শেষে গিয়ে থাকে অ্যাপেন্ডিক্স আর কি। তো এখানে দেখলে বোঝা যায় কি টাইপের প্রশ্ন আসতে পারে। রিপোর্টের সংজ্ঞা কি, রিপোর্ট এবং প্লেন এর মধ্যে পার্থক্য কি, রিপোর্টের প্রকারভেদ কি, এই তো। আরেকটা রিপোর্টের গঠনটা কেমন, স্ট্রাকচার অফ রিপোর্ট, সেটা ক্লিয়ার। আমি ভেঙে ভেঙে বলে দিচ্ছি, কিন্তু এখন Sir, আপনাদেরকে এইটা থেকে ঠিকভাবে কি এগুলো এরকম করতে হবে। স্যার এটা থেকে কি এরকম কোনো কোশ্চেন হবে যে কোনো স্পেসিফিক বিষয়ে আমাদের রিপোর্ট লিখতে হবে? আবার সেই একই প্রশ্ন, আপনারা কি কথা বুঝতে পারেন না? কি থাকতে পারে না পারে সেটা আমি যা এখন বলতেছি সেটাই। ওকে স্যার। এটা আগেও একজন প্রশ্ন করলো, তাকে তো আমি উত্তরটা দিলাম। অতএব কি আমি যা আলাপ করতেছি এটার উপর ফোকাস রাখেন, এটার উপর ফোকাস রেখে এটা পড়েন। আমি দেবো কিনা যে আপনি স্যাম্পল কালেকশন করতে গেছেন, অমুক জায়গায় নদীর পানি স্যাম্পল কালেক্ট করছেন, ওই স্যাম্পল কালেক্ট করে ওটার উপর আপনি কি রিপোর্ট পেলেন, কি অ্যানালিসিস পেলেন, কি ফাইন্ডিংস পেলেন, সেটার উপর রিপোর্ট লিখেন। এরকম যদি প্রশ্ন আসতে সেটা তো আমি আলাপই করতাম। আমি যা আলাপ করতেছি না তা না, যা আলাপ করতেছি তাই। ঠিক আছে, এই যে তাহলে এটা গেল আর কি। এখন আমরা আরেকটা টপিকে চলে যাই। আর কি পড়েছিলাম? আমরা প্রায় শেষের দিকে চলে আসছি, আমাদের আর তেমন কোনো আইটেম বাকি নাই। দুই একটা ব্যাপার একটু পড়তে হবে, সেটা আমি ক্লাসে ভার্বাল কমিউনিকেশন এবং নন ভার্বাল কমিউনিকেশন কে বলতে পারবে? ভার্বাল কমিউনিকেশন, নন ভার্বাল কমিউনিকেশন। মনে কি আছে কারো? না স্যার। বডি ল্যাঙ্গুয়েজ, ফেশিয়াল এক্সপ্রেশন, জেস্টার, পোস্টার, এসব নিয়ে আলাপ করেছিলাম না? জি স্যার। কি সেটা বলে? স্যার ভার্বাল কমিউনিকেশন হচ্ছে ওয়ার্ড ইউজ করে যে ইনফরমেশনটা এক্সচেঞ্জ করা হয় সেটা। রাইট। আর নন ভার্বালটা হচ্ছে আমরা সাইন বা সাইন ল্যাঙ্গুয়েজ যেগুলো আছে সেগুলো যেটা ইউজ করি, মানে হাতের অঙ্গভঙ্গি, এইটা। এক্স্যাক্টলি সেটাই। সো এটার উপরে কি আমি স্লাইড দিয়েছিলাম কোনো? দেখেন তো এটা আমি দিয়েছিলাম কিনা, না দিয়ে থাকলে এখন দিয়ে দিচ্ছি। এটা জাস্ট দুই একবার রিডিং করলে এখান থেকে কোনো প্রশ্ন আসলে অ্যান্সার করতে পারবো। এটাকে দিয়েছিলাম কালো রঙের দেখতে? না স্যার। আচ্ছা না স্যার, আচ্ছা, না দিয়ে থাকলে আমি যে সিআর ইমেল করে দেবো আজকে, তারপর এটা আপনাদেরকে দিয়ে দেবে। এটা কঠিন কিছুই না, জাস্ট রিডিং পড়ে গেলে এখান থেকে উত্তরটা চলে আসতে পারে। কি ভার্বাল দেখলেই বোঝা যায়। আমি স্লাইডটা একটা একটা করে দেখাচ্ছি। এই যে নন ভার্বাল কমিউনিকেশন কি থাকে এখানে দেখেন, স্লাইডে কি দেয়া, ক্যারেক্টারিস্টিক্স অফ নন ভার্বাল কমিউনিকেশন। নন ভার্বাল কমিউনিকেশনের বৈশিষ্ট্য কি সুন্দর করে দেয়া আছে, একবার রিডিং করলে হয়ে যাবে। নন ভার্বাল কমিউনিকেশন কি? মেসেজেস এক্সপ্রেসড বাই নন লিঙ্গুইস্টিক টার্মস। নন লিঙ্গুইস্টিক মানে কি? একজন বললেন শব্দ, ওয়ার্ড ইউজ করে না, কিসের মাধ্যমে? যে সাইন সিম্বল দিয়ে, সেটা বডি ল্যাঙ্গুয়েজের মাধ্যমে, ফেশিয়াল এক্সপ্রেশনের মাধ্যমে, চোখ পিট করে, কপালে ভাঁজ ফেলে, হাত নাড়িয়ে কিভাবে আপনি দাঁড়াচ্ছেন সেটাও একটা মেসেজ দিচ্ছে, আপনি কিভাবে পায়চারি করতেছেন সেটাও একটা মেসেজ দিচ্ছে। তারপরে এখন আবার দেখবেন যে যারা আসলে
ডিফারেন্টলি এইবল্ড বা চ্যালেঞ্জ আছে সাইন ল্যাঙ্গুয়েজ ইউজ করে। যখন ওই নিউজ দেখেন ওই বাম পাশে একজন দেখবেন সাইন ল্যাঙ্গুয়েজ ইউজ করে আপনাকে ওখানে একজন দিচ্ছে। এটা কাদের জন্য? যারা ডিফারেন্টলি চ্যালেঞ্জড আর কি, কেউ হয়তো তাদের হিয়ারিং ইম্পেয়ারমেন্ট থাকতে প্রতিবন্ধী। পারে, হ্যাঁ, যাদের এগুলো আসলে ওইভাবে ইউজ করাটা অনেকে অনেকভাবে নেয়, কারণ যে হিয়ারিং ইম্পেয়ারমেন্ট থাকতে পারে, সেটা ফিজিক্যালি যেটাকে আমরা বলি যে পার্সনস উইথ ডিসএবিলিটি বলে এদেরকে, পিডব্লিউডি সংক্ষেপে। সো এরকম পার্সনস উইথ ডিসএবিলিটি থাকতে পারে, তো তাদের জন্য সাইন ল্যাঙ্গুয়েজটা। নন ভার্বাল কমিউনিকেশনটা কখন হয়? নন লিঙ্গুইস্টিক টার্ম, এই যে লিঙ্গুইস্টিকটা, the rules these rules are the written word and sign language. এটা কি? এই ক্ষেত্রে আবার আমাদের নন ভার্বাল কমিউনিকেশনের ক্ষেত্রে সাইন ল্যাঙ্গুয়েজ এবং রিটেন ওয়ার্ডটা বা সাইন ল্যাঙ্গুয়েজটা আলাদা একটা ল্যাঙ্গুয়েজ সিস্টেম, ওটা ঠিক নন ভার্বাল কমিউনিকেশন না, ওটা আলাদা একটা সাইন ল্যাঙ্গুয়েজ আছে, যেটা যেমন আমি তো বুঝতে পারি না, কিন্তু আমি একজন মানুষের ফেশিয়াল এক্সপ্রেশন দেখলে বুঝতে পারি লাল হয়ে গেছে, তার মানে সে রেগে আছে। স্যার একটু যেমন গলার টোন, ভয়েস একটু যদি রেইজড হয়ে যায়, উঁচু স্বরে কথা বলি আমি, আপনি বুঝতে পারবেন যে আপনার কষ্ট ছিল, আমি একটু ইরিটেটেড, একটু বিরক্ত হলাম, কিন্তু সেটা কিন্তু আমার যে গলার টোন দেখে একটু গলাটা আমি উঁচু করে কথা বললাম, এটা দেখে বুঝতে পারলেন। তো এগুলো হলো নন ভার্বাল কমিউনিকেশন, সাইন ল্যাঙ্গুয়েজ নন ভার্বাল না, কারণ সাইন ল্যাঙ্গুয়েজ আপনি বুঝতে পারতেছেন না। নন ভার্বাল কমিউনিকেশনটা এটা সবাই বুঝতে পারবে, যদি কেউ দেখতে পারে, অন্য কোনো ইম্পেয়ারমেন্ট না থাকে সেটা। সেগুলো দেখলেই বোঝা যাবে, যেমন ইনক্লুডস অল ভোকাল মিনস দ্যাট ডু নট ইনভলভ ল্যাঙ্গুয়েজ। এই যে কিছুক্ষণ আগে যেটা বললাম, দীর্ঘ শ্বাস ফেললাম, সাইজ, লাভস, আমি কিভাবে হাসলাম, সেটাও একটা মেসেজ দিচ্ছে। এই যে কিছুক্ষণ আগে বললাম ভলিউম, মানে আমি একটু উঁচু স্বরে কথা বললাম, তার মানে আপনাকে বুঝতে হবে যে স্যার মনে হয় একটু বিরক্ত হইলো, স্যার মনে একটু রেগে আছে কিনা। তারপরে রেট, রেট মানে কি আমি তাড়াতাড়ি কথা বলতেছি না আস্তে আস্তে কথা বলতেছি, এটাও একটা মেসেজ দেয়। আমি যদি তাড়াতাড়ি কথা বলি, সেটা যদি বুঝতে পারে, তাহলে বুঝতে হবে যে স্যারের মনে হয় কোনো একটা তাড়াহুড়া আছে। বা আমি যদি আপনাদের কথা শুনে মনে হয় যে না এখন তাড়াহুড়া করতেছেন, আপনারা ওই যে ক্লাস শেষের দিকে বইপত্র আস্তে আস্তে নাড়াচাড়া করেন না, অনেকে জোরে জোরে নাড়াচাড়া করে, বই অনেক সময় টেবিলের সাথে এরকম শব্দ করে, মানে কি স্যার আর ক্লাস করতে আর ধৈর্য নাই, এখন স্যার ক্লাসটা শেষ করে দিলে ভালো হয়। এগুলো সব নন ভার্বাল কমিউনিকেশন। এটা পিচের কথা বললাম, আমি যদি শার্পলি কথা বলি, চিকন স্বরে কথা বলি না কর্কশ স্বরে কথা বলি, এটাও একটা মেসেজ দিচ্ছে। তো এগুলো খুবই সিম্পল, আপনারা এগুলো দেখে আসছেন, শুনে আসছেন, জাস্ট স্লাইডে এখন লিখিত ভাবে আছে, এটা একবার পড়লেই পেরে যাবেন। সো প্রশ্ন কি ধরনের আসতে পারে, যে উপরে হাইলাইট করা ক্যারেক্টারিস্টিক্স অফ নন ভার্বাল কমিউনিকেশন, এটা একটা প্রশ্ন হতে পারে। অনেকগুলো ক্যারেক্টারিস্টিক্স আছে, 12 মিনিটে, সরি কত 12 মিনিটে যতটুকু লেখা যায়। আর কি আসতে পারে, শেষে গিয়ে দেখবেন যে টাইপস অফ নন ভার্বাল কমিউনিকেশন, স্লাইডের এই জায়গায় দেখেন নন ভার্বাল কমিউনিকেশনের প্রকারভেদ। প্রথমটা বডি মুভমেন্ট, কিছুক্ষণ আগে বললাম বডি ওরিয়েন্টেশন, পোশ্চার, জেস্চার, এই যে দেখতে পাচ্ছেন পোশ্চার, জেস্চার। পোশ্চার এবং জেস্চারের মধ্যে পার্থক্য কি, কে বলতে পারবে? এখানে ডেফিনেশনটা দেয়া আছে, পড়ে দেখেন তো বুঝতে পারেন কিনা। এটা অনেকে আবার যে গেস্টার বলে, গেস্টার বলা যাবে না, এখানেই হলো যে আমাদের আইপি এর কাজ, প্রোনাউন্সিয়েশনের কাজ। জি কে গোয়া বলা যাবে না, গেস্টার। তারপরে পোশ্চার, চ উচ্চারণ, আপনার অনেকে আবার পোস্টিউর বলা যাবে না, যেমন ফিউচারকে ফুতুরি বলা যায় না, তারপরে এটাকে আবার জেস্টিউরও বলা যাবে না। এটা কারণ এগুলো এখন গুগল করলে, গুগল টেক্সট টু স্পিচ ওখানে আছে, গুগল ট্রান্সলেটে গেলে ক্লিক করলে পাওয়া যায় উচ্চারণটা কি। কিন্তু একটা সময় এগুলো ছিল না, তখন ডিকশনারিতে লেখা থাকতো। দেখবেন যে এই জেস্টারের উচ্চারণ ওখানে গ না, ওখানে জে দিয়ে লেখা, জে মানে জ, তখন উচ্চারণ হবে কি জেস্টার। আর পোশ্চার, ওই টর উচ্চারণ দেখবেন ওখানে টি লিখে নাই, ওখানে ওই যে চ উচ্চারণের একটা সিম্বল লিখছে, পোষ চার, জেস চার, চ, সেটা। এখন বলে পোশ্চার এবং জেস্টারের মধ্যে পার্থক্যটা কি? রিডিং করে নেয়।
গেস্টার তো হচ্ছে হাত বা হাত নাড়ানো, হাত নাড়াই আমরা যেটা করি সেটা জেস্টার। আর পোস্টারটা হচ্ছে আমরা যখন দাঁড়িয়ে থাকি তখন যে পজিশনটাতে দাঁড়িয়ে থাকি বা যেভাবে দাঁড়িয়ে থাকি সেটা। রাইট রাইট। পোস্টার হলে আমরা পোজ দেয়া বলি না, পোজ থেকে পোস্টার আসছে। পোজ বলে না তুই পোজ দে, পোজ মানে কি, মানে দাঁড়িয়ে কোনো ধরনের অঙ্গভঙ্গি করা আর কি। পোজ পোস্টার এটা আপনার দাঁড়ানোর ভঙ্গি, আপনার সোজা হয়ে দাঁড়িয়েছেন না একটু বাঁকা হয়ে দাঁড়িয়েছেন না ফুল হাতে নিয়ে নাকের কাছে নিয়ে দাঁড়িয়েছেন, এটা হলো পোস্টার। আর জেস্টার কি, আপনি হাত কিভাবে দাঁড়াচ্ছেন, আপনার হাত যখন আপনি কথা বলতেছেন অনেকে দেখবেন হাত অনেক নাড়াচাড়া করে কথাবার্তা বলে, তার মানে তার হাতও একটা মেসেজ দিচ্ছে আর কি। অনেকে দেখবেন কথা বলতে বলতে আবার হাতে কিছু একটা লিখেও ফেলতে পারে সেটা। সো এটাই সিম্পল। একটা হলো পোস্টার হলো দাঁড়ানোর ভঙ্গি আপনার বডি, আর জেস্টার হলো মুভমেন্টস অফ হ্যান্ডস এন্ড আর্মস, এটা শুধু আপনার হাতের এবং আর্মস এর যে মুভমেন্টটা সেটা। সো এই যে টাইপস অফ নন ভার্বাল কমিউনিকেশন, এই যে এখানে লেখা বডি মুভমেন্ট, ফেস এন্ড আই, ফেস এন্ড আই মুভমেন্ট, চোখের মুভমেন্ট দেখলে ওই যে বলে না এই তুই চোখ পাকাচ্ছিস, মানে চোখ পাকানো, চোখ আবার পাকায় কিভাবে দড়ির মতো, মানে কি ওইরা বুঝে গেছেন যে এখন খুব রেগে গেছে, রাগ প্রকাশ করতেছে এবং আপনি মেসেজ পেয়ে গেছেন। আপনার ফেস দেখলে বোঝা যায় যে আপনার আইব্রো আপনার একটু কুচকে গেল, তার মানে কি কপালে ভাঁজ পড়ে গেল, এগুলো একটা মেসেজ দিচ্ছে। এই ব্যাপারগুলো হলো যে আপনার ফেস এন্ড আইস এটা। তারপরে আরো যেমন এখানে দেখেন মাইক্রো এক্সপ্রেশন বলে, আপনার যে মাইক্রো লেভেল আর ম্যাক্রো লেভেলে পড়েছেন না, এই যে এটা ফেস এন্ড আই নিচে। এখন হলো মাইক্রো এক্সপ্রেশন কোনগুলো, আপনার চোখে সব পড়বে এরকম নাও তো হতে পারে। আমাকে যে এক্সাম্পল দিচ্ছি, আমি ক্লাসে গেলাম, আমি তো খুব সূক্ষ্মভাবে আমার বিরক্তিটা প্রকাশ করতে পারি না আপনারা কেউ আজকে অ্যাসাইনমেন্টটা করে আসেননি, আমি আমার গলা আমার কথায় কিছুই বুঝতে পারলেন না, কিন্তু আমি ঠিকই বিরক্ত, কিন্তু ওটা হয়তো সূক্ষ্মভাবে আমার চেহারায় ফুটে উঠবে বা আমার কথায় আসবে, সেটা আপনি নাও ধরতে পারেন। এই সাটেল ব্যাপারগুলো, এই সূক্ষ্ম ব্যাপারগুলোকে বলে মাইক্রো এক্সপ্রেশন, যেগুলো মাইক্রোস্কোপ ছাড়া দেখা সম্ভব না, মানে ছোট এক্সপ্রেশন, মানে একদম যা ডিটেক্টেবল না, ডিটেক্ট করা যায় না এটা। স্যার চোখের যে ব্লিঙ্ক হয় সেটা কি মাইক্রো এক্সপ্রেশন বলতে পারি? বলতে পারেন, কারণ ওই ব্লিঙ্ক অনেক সময় ধরতে পারা যায় না এটা, কিন্তু এটা আবার ডিপেন্ড করে পার্সন টু পার্সন। শার্লক হোমস যদি হয়ে যান আপনি, শার্লক হোমস হয়ে গেলে আমার কোনো কিছু আর গোপন থাকবে না, আমার ফেশিয়াল এক্সপ্রেশন থেকে শুরু করে আমার আই মুভমেন্ট, আমার আই ব্লিঙ্ক সব ধরে ফেলবেন, কিন্তু সবাই তো আর শার্লক হোমস না। এখানে মাইক্রো এক্সপ্রেশনের ব্যাপারটা ডিপেন্ড করতেছে ইন্ডিভিজুয়ালের উপর, এটা পার্সন টু পার্সন ভ্যারি করতে পারে। কেউ শার্লক হোমস, কেউ আবার মনে করেন ওই সায়েন্স অফ স্টুপিডের ক্যারেক্টার গুলো, এই আর কি। তো এখানে আপনাদের টাইপস অফ নন ভার্বাল কমিউনিকেশন চলে গেল। তারপরে দেখেন এই যে ভয়েস, প্যারা ল্যাঙ্গুয়েজ, সময় দিচ্ছিল আপনাদের রিডিংটা পড়ার জন্য আর কি। এটা হলো কি ভয়েস, ভয়েসটা কেমন হলো সেটা অনেক সময় একদম খুব আপনি সারপ্রাইজড কিনা, অনেক এনথুজিয়াস্টিক কিনা, অনেক বেশি মোটিভেটেড কিনা, অনেক বেশি এনার্জেটিক কিনা, ওটা আপনার ভয়েস শুনে বোঝা যাবে। যেমন যারা একটু ডিপ্রেসড, একটু ফ্রাস্ট্রেটেড, আর কথা শুনলেই বুঝবেন যে ওর ভয়েসটা একদম মনে হয় যে পেট থেকে বেরিয়ে হচ্ছে না, গলা দিয়ে কথাই বের হচ্ছে না, মানে কি ও আসলে ডিপ্রেসড, কোন একটা ব্যাপার না, ফ্রাস্ট্রেটেড বা স্যাড হয়ে আছে। এই কারণে এই ব্যাপারগুলো খুব ইম্পর্টেন্ট নন ভার্বাল কমিউনিকেশন গুলো। অনেকে মুখে কথা বলবে না, বলে না চোখ যে মনের কথা বলে বা ফেস মনের কথা বলে, ফেস হলো গিয়ে মনের মিরর। এই ব্যাপারগুলো নন ভার্বাল কমিউনিকেশন, এবং যাদের নন ভার্বাল কমিউনিকেশন স্কিল ভালো, এরা লাইফে ভালো করে, মানে এরা মানুষের মনটা বুঝতে পারে। আমি সরল করে বলতেছি, মানুষের মনটা বুঝতে পারে, মানুষের মেসেজটা ধরতে পারে, মানুষ কি বোঝাতে চাচ্ছে এরা বুঝতে পারে। তার কথা দিয়ে সবাই সবকিছু বলে না, এটা এই কারণে নন ভার্বাল কমিউনিকেশন খুব ইম্পর্টেন্ট একটা কমিউনিকেটিভ টেকনিক, কমিউনিকেটিভ স্কিল।
এটাতে যদি আপনি এক্সপার্ট হতে পারেন, বুঝতে পারেন, তাহলে আপনার ফ্যামিলি থেকে শুরু করে আপনার প্রফেশনাল লাইফে সব জায়গায় বেনিফিটেড হবেন। তখন আপনি আপনার বসের একটা কথা শুনে বুঝতে পারবেন যে বস মনে হয় আমাকে সুকজ দিতে চাচ্ছে, বস মনে হয় আমার পারফরমেন্সে হ্যাপি না, সব জায়গায় কাজে লাগবে। সো দিস ইজ ইম্পর্টেন্ট, এটার মানে এটা। তারপরে যে দেখেন আনইনটেনশনাল পজ, ভোকালাইজ পজ, এই ব্যাপারগুলো। এই তো তারপরে দেখেন যে টাচ, টাচ দিয়ে বোঝা যায় যে আপনি কি কমিউনিকেট করতে চাচ্ছেন। এবং অনেক টিচার আপনার পারফরমেন্স খুব ভালো হলো, একটা উত্তর পেল আপনার কাছ থেকে, উত্তর পেয়ে আপনার কাছে গিয়ে আপনার হয়তো মাথায় হাত বুলিয়ে না দিলেও আপনার কাঁধে পিঠে আস্তে করে একটু পিঠ চাপড়ে দেওয়া বলি না, ওটা একটু নন ভার্বাল কমিউনিকেশন। পিঠ চাপড়ে মানে একদম খুব জোরে চাপড়ে দেওয়া না, মানে আস্তে করে আপনাকে চাপড়ে দিল, মানে কি ব্র্যাভো, সাবাস, খুব ভালো কাজ করেছেন, এক্সেলেন্ট, এটাকে ইন্ডিকেট করে আর কি। সো এগুলো আপনারা সব জানেন, লাইফে এগুলো ঘটে আমাদের এভরিডে লাইফে, কিন্তু এগুলো কনসাসলি জানা, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। সচেতন ভাবে জানা যে এটাকে কোনটাকে কি বলে এবং এটার মিনিংটা কি, সেটাই ইম্পর্টেন্ট। যেমন এখানে টাচ, টাচের আরেকটা বলে হ্যাপটিক বলে আর কি, বা হ্যাপটিক্স। মেকানিক্স বলি না আমরা, মেকানিক্স, কাইনেটিক্স। হ্যাপটিক্স মানে হলো ওই স্পর্শ সম্পর্কীয় বিদ্যা। আমরা টাচ স্ক্রিন ইউজ করি না, মোবাইল ইউজ করি, ওখানে দেখবেন একটা ব্যাপার আছে হ্যাপটিক ফিডব্যাক। হ্যাপটিক ফিডব্যাক মানে কি, ওইটা যদি আপনি কিবোর্ডে অন করেন, ওটা টাচ করলে দেখবেন একটা ভাইব্রেট করে, এতে প্রেস করবেন ভাইব্রেট করবে, অর্থাৎ আপনি ওটার ফিডব্যাকটা পাবেন। আপনি মোবাইলকে টাচ করতেছেন, মোবাইল আপনাকে টাচ করতেছে, ওই এটাকে বলে হ্যাপটিক ফিডব্যাক, মানে স্পর্শ, বাংলা কঠিন বাংলা, ওটা আপনি বুঝতে পারতেছেন। এই হলো ব্যাপার। সো এই টাচও হ্যাপটিক্সও একটা নন ভার্বাল কমিউনিকেশন দিচ্ছে। তারপরে এখন আসেন অ্যাপিয়ারেন্স। চেহারা দেখলে বোঝা যায় কে সেন্সিটিভ হচ্ছে, কে কাইন্ড হচ্ছে, কে স্ট্রং হচ্ছে, কে সোশ্যাবল হচ্ছে, কে ইন্টারেস্টিং হচ্ছে। দেখে মনে হয় না, দেখে বোঝা যায়, ওই যে আপনার দেখলে বোঝা যায় না, লোকটাকে দেখে মনে হচ্ছে একটু রুড হবে মনে হয়, কিন্তু এটা মনে হতে পারে, কিন্তু হয়তো কথা বলে মনে হবে না। আসলে আগে চেহারা দেখলে মানুষকে জাজ করা ঠিক না, ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স দেখলেই মানুষকে জাজ করা ঠিক না, বিচার বিশ্লেষণ করা ঠিক না। তার সাথে মিশতে হবে, কথা বলতে হবে, তাহলে বোঝা যাবে। কিন্তু তারপরে অ্যাপিয়ারেন্স একটা মেসেজ দেয়। আপনি কিভাবে ড্রেস আপ করে আসলেন, কিভাবে গেট আপ করে আসলেন, সেটা দেখে বোঝা যাবে। আপনি কি জুতা পরে আসলেন, এই ব্যাপারগুলো, আপনি কি পোশাক পরে আসলেন, এটা একটা মেসেজ দেয়, দেখলে বোঝা যায় সেটা। আপনি যদি আসেন যে আপনার চুলগুলো এলোমেলো, বুঝতে হবে যে আসলে আপনি কোনো কিছু নিয়ে একটু স্ট্রেসড আছেন বা ডিপ্রেসড আছেন, এবার নিজের প্রতি খেয়াল করতে পারতেছেন না। এই যে এই ব্যাপারগুলো, এগুলো আপনারা জানেন। সো এই সবই এভাবে একটা একটা করে মেসেজ দেয় আর কি। অ্যাপিয়ারেন্স, এই যে কাপড় চোপড়ের কথা বললাম, ক্লোদিং, অ্যাপিয়ারেন্স, নিচে লেখা ক্লোদিং, যে আপনার কাপড় চোপড়ে একটা মেসেজ দিচ্ছে এটা। এখন এটা দেখেন যে নিচে একদম কাঠখুট্টা ভাবে লিখছে যে কাপড় চোপড় দেখে বোঝা যায় যে ইকোনমিক ব্যাকগ্রাউন্ড, লেভেল অফ সাকসেস। মানে একজন যে লাইফ অনেক বেশি সাকসেসফুল, তার যে ক্লোদিংটা হবে, তার যে অ্যাপিয়ারেন্সটা হবে। আর একজন যে সাকসেসফুল হয়নি লাইফে, তার ক্লোদিং, তার অ্যাপিয়ারেন্স একরকম হবে না। ইকোনমিক লেভেল বোঝায়, এডুকেশনাল লেভেল বোঝায়, মোরাল ক্যারেক্টার বোঝায়, সোশ্যাল ব্যাকগ্রাউন্ডকেও ইন্ডিকেট করে, সোশ্যাল পজিশনকে ইন্ডিকেট করে, এই ব্যাপারগুলো ইন্ডিকেট করে। তারপর লেভেল অফ সফিস্টিকেশন, ট্রাস্টওয়ার্থিনেস, এগুলো ইন্ডিকেট করে। সো মোট কথা, আপনার যে টোটাল আপনার বডিটা একটা মেসেজ দেয়। আপনার কাপড় চোপড় থেকে শুরু করে আপনার কথা বলার ঢং, কথা বলার ভঙ্গি, আপনার ফেশিয়াল এক্সপ্রেশন, এই ব্যাপারগুলি হলো আমাদের নন ভার্বাল কমিউনিকেশন। এবং অনেকেই বলে নন ভার্বাল কমিউনিকেশন ইজ মোর ইম্পর্টেন্ট দ্যান ভার্বাল কমিউনিকেশন। এটা কারণ অনেকে কথা দিয়ে চিরা ভিজাতে পারে, আমি এভাবেই বলি, কিন্তু আসলে কথা দিয়ে চিরা কতটুকু ভিজলো এবং এই লোকটার কথা আসলে কতটুকু পানি আছে, সেটা তার নন ভার্বাল কমিউনিকেশন দেখলে বোঝা যাবে। অনেক সময় চেহারা দেখলে বোঝা যায় যে তুই মিথ্যা কথা বলতেছস। বুঝলেন না এটা? কেমনে বুঝেন? কথা এক, কিন্তু আর চোখে মুখে, নাক হয়তো গরম হয়ে গেছে, নাক হয়তো ঘেমে যাচ্ছে, কপালে ভাঁজ পড়ে যাচ্ছে, কথা হয়তো একটু তুতলামি হয়ে যাচ্ছে,
এগুলো দেখে আপনি বুঝে ফেলেন। So আমি এইভাবে ভেঙে চুরে বললাম যে এটাই হলো ভার্বাল এবং নন ভার্বাল কমিউনিকেশনের মধ্যে ডিফারেন্স হলো, আর এগুলো নন ভার্বাল কমিউনিকেশনের টাইপস, এবং দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। এখন কি ধরনের প্রশ্ন আসতে পারে বলেই দিলাম। ভার্বাল কমিউনিকেশন, নন ভার্বাল কমিউনিকেশনের সংজ্ঞা কি, নন ভার্বাল কমিউনিকেশনের ক্যারেক্টারিস্টিক্স গুলো কি চলে আসতে পারে, নন ভার্বাল কমিউনিকেশনের প্রকারভেদ কি। আমি এটা ইমেল করে দেব। কোনো প্রশ্ন? না স্যার। আচ্ছা ঠিক আছে, আমরা তাহলে আর কয়েকটা টপিক আছে, আমি নেক্সট টপিকে যাচ্ছি। না, আমাদের টপিক শেষ। আরেকটা আপনারা ওটা পড়ে রাখতে পারেন, সেটা হলো আমরা বিজনেস লেটার পড়িয়েছিলাম না, মনে আছে? একটা ফর্মাল লেটার, ইনফর্মাল লেটার। তারপরে একটা লেটারের ডিফারেন্ট পার্ট, লেটার রিলেটেড কোনো স্লাইড কি আমি দিয়েছিলাম? জি স্যার। আচ্ছা, ওইটা পড়েন। ওটা ওই যে লেটারের ডিফারেন্ট ডিফারেন্ট যে কি পার্ট আছে, ওই পার্ট গুলো পড়বেন। কিন্তু ওই যে আবার বলতেছি, ওই কেউ আপনাকে চিঠি লিখতে বলবো না, মোস্ট প্রবাবলি চিঠি আসবে না, কারণ আপনাকে 12 মিনিটের চিঠি লেখাটা ইমপ্র্যাকটিক্যাল হয়ে যাবে। সো ওই আপনার কি বিজনেস লেটার কি, ফর্মাল লেটার কি, ইনফর্মাল লেটার কি, এবং একটা লেটারে কি কি পার্ট থাকে ওইটা আমরা পড়েছিলাম। ডিয়ার স্যার, এটা কি স্যালুটেশন, তারপরে একটা বডি থাকে, তারপরে একটা কনক্লুশন থাকে, ওই সিনসিয়ারলি ইউরস, আবার অ্যাটাচমেন্ট দিতে হয়, এই ব্যাপারগুলো। এই হলো আমাদের মোটামুটি সব টপিক। আমরা যা পড়েছি তাই, এক কথায় আমি যে ম্যাটেরিয়ালস গুলো দিয়েছি সেই ম্যাটেরিয়ালস গুলো ভালো করে পড়তে হবে, কারণ আমি শিওর যে অন্য যে কোর্সগুলো, সেই কোর্সগুলোতে অনেক জটিল জটিল অনেক ম্যাটেরিয়ালস পড়তে হয়, অনেক কিছুই পড়তে হয়। কিন্তু ইংলিশে কম্পারেটিভলি আমাদের টপিকও কম আর আমাদের ম্যাটেরিয়ালসও কম, কোনো তেমন অন্য কোনো বই পড়তে হচ্ছে না। আমি ম্যাটেরিয়ালস দিয়েছি, ম্যাটেরিয়ালস পড়বেন। আর ইন্টারনেট থেকে যদি আরো কেউ বেশি ভালো করতে চান, ইন্টারনেট থেকে ঘাটাঘাটি করে নোটগুলো করে তারপরে পড়তে পারেন সেটা। এই তো তাহলে আমাদের রিভিউ ক্লাস। কারো কোনো প্রশ্ন আছে? এখন কে কোথায় আছেন সবাই ভিডিও অন করেন। আমি তো আপনাদের না দেখতে দেখতে আপনার চেহারায় ভুলে যাচ্ছি, রাস্তাঘাটে দেখলে তো আমি চিনতেই পারবো না। করোনার কারণে সব দিক থেকে আমাদের একটা গ্যাপ তৈরি হয়ে গেছে, কিন্তু হোপফুলি খুব তাড়াতাড়ি এই গ্যাপ গুলো কেটে যাক। কাউকে দেখতে পাচ্ছি না। এটা হলো চেক করার জন্য যে ইন্টারনেট কেমন পাচ্ছেন আপনারা। পরীক্ষা তো হবে, গুগল ক্লাসরুমে ভিডিও অন রাখতে হবে। গুগল ক্লাসরুম নিয়ে কি ডেমো ক্লাস হয়েছে, মানে ওরিয়েন্টেশনটা হয়েছে ওয়ার্কশপের মতো, কিভাবে আপলোড করতে হবে, কিভাবে প্রশ্ন ডাউনলোড করতে হবে? স্যার আমাদের মানে কিছু ভিডিও লিংক আর এমনি কিছু দেওয়া হয়েছে যেগুলো আমাদের দেখে নিতে বলছে, তারপর হয়তো আমাদের ডেমো পরীক্ষা নিচ্ছে, তো ওই সময় আর কি বিস্তারিত বলে দিচ্ছে। আচ্ছা, ওই কে কোথায়? যাক, সবাইকে মোটামুটি দেখতে পাচ্ছি। আসিফুর, রাফসান, অনিক, রিয়াদ, তন্ময়, সাকিব, সুদেব, তাপসী। ইন্টারনেট কেমন পাওয়া যায়, স্পিড বাসায়? স্যার ইন্টারনেট স্পিড মোটামুটি স্যার ওয়াই